অ্যাপ ইউজ করে না কেন, তারা এতটা প্রোঅ্যাক্টিভ হয়ে আপনাকে ফোন দিবে, এটা কখনোই ভাববেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাকিং থেকে বাঁচতে করণীয় না, আমি কিন্তু ডিপ অ্যানালাইসিসে যাব না, আমি কিন্তু খুব বেশি টেকনিক্যাল জিনিসে যাব না। আমি একজন সাধারণ মানুষ, আমি ধরে নিচ্ছি আপনি টেকনিক্যাল না, অত কম্পিউটারের ব্যাপারে অত অভিজ্ঞ না। একজন সাধারণ মানুষ যেই অর্থে হ্যাকিং শব্দটা ব্যবহার করে, আমি সেই অর্থে বলছি সেগুলো থেকে আপনি বাঁচবেন কিভাবে। তো অনেকে বলে যে ফেসবুক আমার হ্যাক হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্ট, কিংবা আমার অমুক কি জিনিস হ্যাক হয়ে গেছে। আসলে কি তাদের হ্যাক হয়? ওয়েল, হ্যাক আছে, সেটা ভিন্ন মাত্রা, ভিন্ন লেভেলের। আপনার আমার মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে এই ধরনের হ্যাকিং টেকনোলজি ইউজ করে না কেউ। আমরা যেই সমস্যাগুলোর শিকার হই, কিংবা আমরা যেই অর্থে হ্যাকিংটা সাধারণ মানুষ ইউজ করে টার্মটা, তা থেকে বাঁচবেন কিভাবে সেই ব্যাপারে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো, এবং কিছু সচেতনতা টিপস বলবো যেগুলো আপনি যদি মেনে থাকেন তাহলে মোস্ট প্রবাবলি আপনি কখনোই হ্যাকিং এর শিকার হবেন না। যদি আপনারা সেগুলো মেনে চলেন, বলতে পারেন কখনোই হবেন না। ইন জেনারেল সেন্স আপনি একজন সাধারণ মানুষ ধরে নিচ্ছি আমি, যার পেছনে ব্ল্যাক হ্যাট হ্যাকার কিংবা অন্য ধরনের লেভেলের হ্যাকাররা কখনো লাগবে না, সাধারণ মানুষ। ফার্স্ট অফ অল, টু ওয়ে অথেন্টিকেশন। এই জিনিসটা যদি আপনি না জেনে থাকেন, এখনই ঘাটাঘাটি করতে পারেন। বেসিক্যালি যেটা হয়, টু ওয়ে অথেন্টিকেশন, আপনি কোথাও পাসওয়ার্ড দিলেন, মনে করেন ফেসবুকে লগ ইন করবেন, আপনার পাসওয়ার্ডটা দিলেন, জাস্ট লগ ইন হয়ে গেল। এটা কিন্তু ওয়ান ওয়ে অথেন্টিকেশন। আপনার অথেন্টিকেশনটা কি হচ্ছে, আপনার পরিচিতিটা কিভাবে ভেরিফাই হচ্ছে, তা হচ্ছে আপনার পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছেন, যে ঠিক আছে এই ব্যক্তি সে ব্যক্তি ঢুকে গেল। নাও টু ওয়ে অথেন্টিকেশন কিন্তু ভিন্ন আরেকটা বিষয়। তার মানে এখানে আরেকটা লেয়ার থেকে অথেন্টিকেশনের। আপনি যতবারই অপরিচিত কোনো ডিভাইস থেকে, অপরিচিত কোনো কম্পিউটার কিংবা কোনো ব্রাউজার থেকে আপনি লগ ইন করতে যাবেন আপনার অ্যাকাউন্টে, সেটা গুগলের জিমেইল হতে পারে, সেটা আপনার ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, যাতেই হোক না কেন, সেক্ষেত্রে যেন আপনার একটা টু ওয়ে অথেন্টিকেশন থাকে। মানে আপনার ফোনে যেন একটা ওটিপি যাওয়ার সিস্টেম থাকে, কিংবা আপনার ফোনে ডিরেক্ট কল আসলো একটা ওটিপি ব্যাপারে, কিংবা আপনার পরিচিতিমূলক ব্যাপারে, কিংবা আপনার পরিচিত ডিভাইসে একটা নোটিফিকেশন গেল গুগলের ক্ষেত্রে, যেটা হয় যে তুমি কি অমুক ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করতেছো, ইজ ইট ইউ? ও তখন আপনি ইয়েস বললেন, তখন সে একটা পাসওয়ার্ড ভেরিফিকেশন করলো। তো যেভাবেই হোক, এটা হচ্ছে টু ওয়ে অথেন্টিকেশন। আপনি ঠিক পাসওয়ার্ড, ঠিক ইউজার নেম দিচ্ছেন ঠিকই, তারপরও আপনার ভিতরে আরেকটা লেয়ার অফ সিকিউরিটি রাখা হয়েছে, যাতে করে বোঝা যায় যে আপনি আসলেই আপনি, মানে দ্বিতীয়বার শিওর হয়। এটা হচ্ছে টু ওয়ে অথেন্টিকেশন। ম্যাক্সিমাম নাম করা সব ধরনের ওয়েবসাইটে দেখবেন টু ওয়ে অথেন্টিকেশন গুলো ইমপ্লিমেন্টেড আছে। আপনি যদি অনেকদিন পর ঢুকতে যান, তখন আপনার যদি টু ওয়ে অথেন্টিকেশন দেওয়া থাকে, আপনাকেই আবার আপনাকে ভেরিফাই করতে হবে, হ্যাঁ আমি। তো এই ব্যাপারটা অবশ্যই অন করে দেবেন। যদি অন করে না থাকেন তাহলে অন করে দেবেন, আর অন করা থাকলে আপনি অলরেডি এটা ফেস করছেন। নাও ম্যাক্সিমাম ক্ষেত্রে অন করা থাকে না, কারণ আমরা অনেকে এই বিষয়টা নিয়ে অতটা সচেতন না, অন করি না। গুগলের ক্ষেত্রেও জিমেইল আমরা ঢুকতেছি, আমরা টু ওয়ে অথেন্টিকেশন আছে যে করা যায় এটা জানি না। তো এটা অবশ্যই আজকেই অন করে ফেলবেন, নাম্বার 1। নাম্বার 2, ওভার মেসেঞ্জার, অনলাইন, ফোন, এই ধরনের জায়গাগুলোর মধ্য দিয়ে আপনি চেষ্টা করবেন, বিশেষ করে ফেসবুকের কথাই চিন্তা করেন, আপনার বাসার ঠিকানা, আপনার বাচ্চা কোন স্কুলে যায়, আপনার জন্ম তারিখ কত, এনআইডি কত, এগুলো কিন্তু সেন্সিটিভ ইনফরমেশন। আপনি কোথায় অ্যাকচুয়ালি চাকরি করেন এটার চাইতেও আপনার বাসাটা কোথায়, ফ্যামিলি কোথায় থাকে, আপনার বাচ্চা কোন স্কুলে যায়, কোন রাস্তা দিয়ে আপনি প্রতিদিন ট্রাভেল করেন, এই ধরনের অনেক তথ্য আমরা ইউজুয়ালি ফেসবুকে খুব ক্যাজুয়ালি দিয়ে দিই। তো এটা ঠিক না। যদি কোনো দুষ্ট মানুষ এই ধরনের তথ্যগুলো সবগুলো গ্যাদার করতে পারে, সে আপনার বাড়িতে হাজির হয়ে যেতে পারে আপনার অনুপস্থিতিতে, কিংবা এমন কিছু আপনি তথ্য দিয়ে দিচ্ছেন যেটা এনাফ তথ্য, যেটা দিয়ে আপনার মানে কোনো ধরনের অ্যাকাউন্ট, যেগুলো বলা হয় হ্যাকিং, তো সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই তথ্যগুলো হাতায় নিয়ে সেগুলো আপনার এগেনস্টে ইউজ করতে পারে। সো এই জিনিসগুলো বেশ একটা রিস্কি। আপনি কখনোই পার্সোনাল অনেক কিছু তথ্য ফেসবুকে শেয়ার করবেন না, ফেসবুকে ইভেন ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন না, কারণ ফেসবুক এটাকে যখন আপনি অনলি ফ্রেন্ডস করেও শেয়ার করতেছেন, তখন এটা আসলে পাবলিক। আপনার ফ্রেন্ডসের মোবাইল ফোনটা কোথায় আছে, কিংবা সে কেয়ারফুলি তার ফেসবুকটা ইউজ করছে কিনা, সে কম্পিউটারে হয়তো লগ ইন করে আছে, সেখানে উঠে আছে আপনার বাসার ঠিকানার কোনো স্ট্যাটাস, আর পাশ থেকে তার এক কলিগ কিংবা চাওয়ালা কিংবা অন্য কেউ সেটা হয়তো দেখে ফেললো। এই ধরনের আসলে খুব সেন্সিটিভ জিনিসগুলো ফেসবুকে ওপেনলি শেয়ার না করাই ভালো। সো কখনো এটা করবেন না। হাইজ্যাকাররা বলেন, কিডন্যাপাররা বলেন, কিংবা খারাপ ধরনের মানুষগুলো বলেন, এই ধরনের তথ্যগুলো ব্যবহার করতে পারে। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আপনি যে ফেসবুক ব্যবহার করছেন, কিংবা টুইটার, কিংবা অন্য যাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন, নানান ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, এগুলো আপনি একটু বুঝে নেবেন। ইভেন ব্যাংকের অনলাইন ব্যাংকিং এর যে ইন্টারনেট ব্যাংকিং, এগুলো কিভাবে কাজ করে, পাসওয়ার্ড রিসেট করতে গেলে কি কি তথ্য লাগে, কিংবা আপনার লগ ইন করতে গেলে কি কি তথ্য লাগে, এগুলো নিজে বুঝে সেইভাবে রেজিস্ট্রেশন করবেন, ইউজ করবেন, বোঝার চেষ্টা করবেন। না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অন্য একজন মানুষের হেল্প নেয়, সাহায্য নেয়, যে কিনা তার হয়তো বা অনেক কাছের না, সে হচ্ছে জাস্ট ট্রাস্টের উপর থেকে করে নিল। তো সে কোনো একটা জায়গায় মানে নিজের তথ্য দিয়ে রাখলো, আপনি টেরও পাইলেন না, অতটা ভেরিফাই করলেন না। আপনি যখন পরবর্তীতে ব্যবহার করতে গেলেন, দেখলেন যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, কারণ সে সেন্সিটিভ কিংবা ব্যাকআপ তথ্য হিসেবে নিজের তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা খুলে দিছে, এরকমটা হইতেই পারে। তো এরকম অনেক ক্ষেত্রেই মানে আমরা আগেকার দিনে
দিনে এটা হইতো যে অমুকের ফেসবুক অ্যাকাউন্ট অমুক খুলে দিচ্ছে, তার কাছে পাসওয়ার্ড থাকে। এই ব্যাপারটা থেকে এখন সচেতনতার মাধ্যমে সরে আসা উচিত। যদি অ্যাকচুয়ালি কারো হেল্প নিতে হয় সেটা যেন আপনার ক্লোজ লেয়ারে হয়, খুবই ক্লোজ লেয়ারে, ভাই বোন কিংবা খুবই ক্লোজ আত্মীয় স্বজন, এরকম যাতে হয়, যারা পরস্পরের সাথে খুব কানেক্টেড, যারা পরস্পরের ক্ষতি করবে না। এই লেয়ারটা মেনটেন করার চেষ্টা করবেন। এর বাইরে কারো কাছ থেকে এই ধরনের অনলাইন কিংবা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এই ধরনের তথ্যগুলোর ব্যাপারে হেল্প না নেওয়ার চেষ্টা করবেন। হয়তো কোনো ফ্রেন্ডের হেল্প নিলেন, আজকে খুব ভালো সম্পর্ক আছে, কালকে তার সাথে খুব খারাপ সম্পর্ক হয়ে গেল, সে আপনার এগেনস্টে আপনার তথ্যগুলো ব্যবহার করতে চাইলে করতে পারে। সো এখানে একটা ধরা থাকতেছেন আপনি, তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। ফেসবুকের দেখবেন আগেকার দিনে আসতো নানা ধরনের গেমের, এখনো আছে, অনেকে বোঝে না যে একটা অ্যাড আসতেছে কিংবা একটা কিছু আসতেছে, এখন যদিও অনেক ভেরিফাই করে জিনিসগুলো আসে, তারপরও যারা হ্যাকার যদি থাকে কিংবা ফার্স্ট লেয়ারের হ্যাকার যারা চিন্তা করে যে গেম লিঙ্ক দিলে এই লোক ক্লিক করতে পারে, তা আপনি একটা ক্লিক করে নিলেন। এর আগে যদি আপনি খেয়াল করে থাকেন কখনো কখনো আপনি কোনো একটা গেম লিঙ্কে ক্লিক করছেন, সেই গেম লিঙ্ক থেকে আপনার ফ্রেন্ড সার্কেলের সবাইকে ইনভাইট পাঠাচ্ছে যেন আপনি মেসেজ করতেছেন, আসলে কিন্তু আপনি মেসেজ করছেন না। আপনি হয়তো একটা এক্সেস দিয়ে ফেলছেন ওই গেমের অথরিটির কাছে যে তারা আপনার হয়ে মেসেজ দিতে পারবে, এই পাওয়ারটা আপনি দিয়ে ফেলছেন। কোথায় কি ক্লিক করছেন বোঝেন নাই, ইংলিশ মেসেজগুলো আসছে পড়েও দেখেন নাই। তো এই জন্যে মানে জাস্ট কমন সেন্স থেকে কোনো ধরনের লিঙ্কে ক্লিক করবেন না। ফেসবুক বলেন, টুইটার বলেন, যেখানে সোশ্যাল মিডিয়া বলেন কিংবা অনলাইন যে কোনো আপনার অ্যাক্টিভিটি হোক, মেসেঞ্জার চ্যাট হোক কিংবা ওয়েবসাইটে গেছেন, সেখানের কোনো লিঙ্কগুলো অবশ্যই পড়ে দেখার চেষ্টা করবেন। লিঙ্কগুলো কি আছে, লিঙ্কগুলো ডোমেইন নামগুলো ঠিক আছে কিনা, অথরাইজড লিঙ্ক কিনা। আর যদি আপনার একটু সন্দেহ থাকে তাহলে লিঙ্কে ক্লিক করবেনই না, কোনো দরকার নেই। রিস্কের মাত্রাটা বেশি থাকে সেক্ষেত্রে। কেউ হয়তো আপনাকে মেসেজে লিঙ্ক দিছে, জিমেইলে লিঙ্ক দিছে, অবশ্যই ক্লিক করবেন না যদি না আপনার ট্রাস্টেড হয়, যদি না আপনি তার সাথে কথা বলে থাকেন, তাকে চেনেন জানেন, ভালোভাবে বোঝেন। তো এই ধরনের ক্ষেত্রে আপনি অবশ্যই সেটা ক্লিক করতে পারেন, বাট অবশ্যই ভেরিফাই করবেন লিঙ্কটা কোথাকার, কেন। আগেই এই পয়েন্টেই আসলে সেকেন্ড পয়েন্টটা যে মেইলের ফিশিং মেইল, এই ধরনের মেইলগুলো যেমন বেইট মেইল দেওয়া হলো আপনি অমুক জায়গায় চাকরি পাইছেন কিংবা অমুক জায়গায় লটারি জিতছেন, $50,000 কিংবা $1 মিলিয়ন আপনি জিতছেন, বলে দিল $10,000। আপনি পুরোটা মেইলটা পড়ে আপনার কাছে খুব অথেন্টিক মনে হলো ও বাহ, এত ভালো জায়গা থেকে মেইল করছে, 2-3টা মেইল চালাচালি করলেন, তারপর তারা আপনাকে একটা ফিডব্যাক দিল, বললো যে আমাদের একটা ডিপোজিট দিতে হবে, দেওয়ার পর আপনার এটা ডিসবার্স হবে, এই সেই আপনাকে কনভিন্স করে ফেললো। তো এই জিনিসগুলো মেইলের ফিশিং অনেকভাবে হতে পারে। তো এই ধরনের বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং এর মাধ্যমে সাধারণত ফার্স্ট ওয়ার্ল্ডে প্রচুর হ্যাকিং এর শিকার হয় সাধারণ মানুষজন, এবং আমাদের দেশেও কিন্তু এটা আনকমন না, এটা কিন্তু হচ্ছে। অবশ্যই মেইল কি আসতেছে সেই মেইলটা বোঝার চেষ্টা করবেন, এবং অবশ্যই চিন্তা করবেন মাথায় যে কেউ আপনাকে ফ্রিতে কোনো কিছু দেবে না, এবং কোনো কিছু যদি আপনাকে দেয় তাহলে আগে কিছু চাবে না। আগে যদি চায় তাহলে তাকে ফিজিক্যালি মিট করতে হবে, আপনার বাস্তবে তার সাথে আপনার কথোপকথন হইতে হবে। ওভার দ্য ফোনে আপনি কখনো ট্রাস্ট করবেন না, ওভার দ্য মেইলেও আপনি কখনো ট্রাস্ট করবেন না। আমরা যারা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা এই ধরনের টেকনোলজি ওয়ার্ল্ডের সাথে জড়িত, তারা এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, এবং আমরা জানি ওভার দ্য ফোনে কখনো তথ্য শেয়ার করা যাবে না। ফর এক্সাম্পল, আমাকে একদিন একজন ফোন দিল, যে বললো যে আপনার এই আপনার তথ্যগুলো এটা মানে যেন সে আমাকে খুব ভালো জানে, খুব জানে। তারপর আমাকে একটা তথ্য আমার ব্যাপারে জিজ্ঞেস করলো। তখন আমি বললাম, দেখেন আমি তো মানে স্যার করে বললাম যে দেখেন আমি তো ওভার দ্য ফোন দিতে পারবো না, আমাকে কোথায় আসতে হবে বলেন, সেখানে যাই আপনার সাথে মিট করতেছি আমি। তো তারপরে যে ধরাটা পড়ে যায় যে না আপনাকে আসতে হবে না, কি আপনি এই তথ্যটা বলেন। আমি বললাম আমি তো ওভার দ্য ফোনে দিব না, আপনাকে আমি চিনি না, জানি না আপনার নাম্বার এটা কোত্থেকে ফোনটা আসছে আমি তাও তো জানি না। সিমিলার ঘটনা কিন্তু আমার এক পরিচিতর সাথে হয়েছে। তাকে ফোন দিছে পুলিশের ডিবি অফিসার হিসেবে, তার ক্রেডিট কার্ডের তথ্য কিংবা অন্য তথ্য দিয়ে বলতেছে আপনি অমুক জায়গায় ফ্রড করছেন, আপনাকে আমরা ধরতে আসবো, এই সেই আপনার বাসার ঠিকানা বলেন, এই সেই। তো উনি স্লিপ অফ টাং বলে ফেলছে বাসার ঠিকানা, বাসায় কতজন আছে ইত্যাদি। তো ওরা তো ওই পাশ থেকে টুকে নিছে। তো শেষ পর্যন্ত দেখা গেছে সতর্কতামূলক তাকে জিডিতে যেতে হয়েছে। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, ওভার দ্য ফোন হোক, ওভার দ্য মেইল হোক, কাউকে অপরিচিত কাউকে ট্রাস্ট করবেন। সে বিকাশের ফ্রড হইতে পারে, সে অন্য যে কোনো কিছু ফ্রড হইতে পারে। এবং এই ধরনের ফিশিং কল বাংলাদেশে প্রচুর হচ্ছে, এটা আরেকটা পয়েন্ট। বিকাশের ফ্রড হিসেবে ফোন দেয়, দিয়ে বলে যে আপনার এই আমি এখন এটা পাঠাচ্ছি, আপনি দেখলেন সাথে মেসেজ আসছে, আপনাকে বললো তাহলে বলেন তো মেসেজে কি লেখা আছে, আপনি গড় করে বলে দিলেন, আর পাশে সে ইনপুট দিয়ে আপনার অ্যাকাউন্টটা বিকাশের হ্যাক করে নিচ্ছে। আপনাকে ওভার দ্য ফোনে কোনো বিকাশের এজেন্ট আপনার কাছ থেকে এই ধরনের তথ্য চাবে না যে এটা বলেন, ওটা বলেন। আপনি কোনো একটা ফ্যাসাদে পড়লে কিংবা কোনো একটা যদি পড়েন, তখন আপনি ডিরেক্ট ওদের বিকাশের কল সেন্টারে ফোন দেবেন। তখন যায় বিকাশ হোক, রকেট হোক কিংবা হোক, ওই ব্যাংকের যে অথরাইজড ওয়েবসাইটে যে কল সেন্টার, সেখানে আপনি ফোন দেবেন। আননোন একটা নাম্বার থেকে ফোন আসলো, আপনি বলে দিলেন এই সেই, এগুলো বলবেন না, এগুলো করবেন না। তারা ফার্স্ট যেটা করে যে একটা বিশ্বাসযোগ্য মেসেজ দেয়, আপনি মেসেজটা দিয়ে ঘাবড়ে যান, একটু পরেই তারা সাথে কল দেয়, দিয়ে বলে এই হয়েছে, আপনি এটা তথ্য শেয়ার করেন, কল কাটবেন না, এই সেই। এই প্রসেসে
কখনো আগাবেন না। যদি অবিশ্বাসী কোনো নাম্বার থেকে কোনো ধরনের মেসেজ আসে কিংবা কল আসে, তাহলে আপনি বলবেন ওকে আমি কন্ট্যাক্ট করতেছি বলে কেটে দিবেন, দিয়ে ওদের হেল্পলাইনে যেটা ওয়েবসাইটের যে অথেন্টিকেটেড নাম্বারটা দেয়া থাকবে সেই নম্বরে ফোন দিয়ে আপনি আপনার বিস্তারিত জানাবেন। জাস্ট একটা ফোন আসলো আর আপনি ভাবলেন যে বিকাশ এতটা প্রোঅ্যাক্টিভ হয়ে কিংবা রকেট এতটা প্রোঅ্যাক্টিভ হয়ে আপনাকে ফোনটা দিচ্ছে, অন্য যেই মোবাইল ফাইন্যান্সিয়াল মানে এমএফএস ইউজ করে না কেন কিংবা ব্যাংকিং অ্যাপ ইউজ করে না কেন তারা এতটা প্রোঅ্যাক্টিভ হয়ে আপনাকে ফোন দিবে, এটা কখনোই ভাববেন না। ফোন আসলে সেই নাম্বারটাও খেয়াল রাখবেন, এগুলো কল রেকর্ড করার চেষ্টা করবেন এবং অবশ্যই পরবর্তীতে থানায় জানানোর চেষ্টা করবেন। না আরেকটা জিনিস ঘটতো যে মনে করেন বিকাশের শুরুর দিকে এই জিনিসটা ঘটতো যে দোকানে যায় আমরা বিকাশে ক্যাশ আউট করতাম কিংবা করতাম, তখন কি করতাম দোকানের সামনে দাঁড়ায় ওটিপিটা দিয়ে আমরা মোবাইলে এইটা করতাম। তো এই যে ওটিপি বাটন চাপছি, প্রত্যেকটা দোকানে কিন্তু সিসি ক্যামেরা থাকতো। এই সিসি ক্যামেরার তথ্য যদি কেউ হ্যাক করে কিংবা সিসি ক্যামেরার এই ভিডিও ফুটেজগুলো, তাহলে কিন্তু প্রচুর মানুষের এই পাসওয়ার্ডগুলো কিন্তু তারা জেনে ফেলবে। এরপর যদি সিম ক্লোন কিংবা অন্য কিছু করে, এনিওয়ে আপনি যেখানেই ইনপুট তথ্যটা দেন না কেন, আপনি হয়তো পারে যে দোকানে দাঁড়ায় ইন্টারনেট ব্যাংকিং এর ইনপুট তথ্য দিচ্ছেন, ইউজার নেমই দিচ্ছেন, তো সিসি ক্যামেরা থেকে কিন্তু অনেক মনিটর করা যায়। তো এই জিনিসগুলো করার সময় ওভার দ্য শোল্ডার কেউ একজন পিছে দাঁড়ায় দেখতেছে কিনা কিংবা কেউ কোনো সিসি ক্যামেরার আন্ডারে আপনি দাঁড়ায় আসছেন কিনা, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, সচেতন হবেন। আপনার তথ্যগুলো যেন অন্যরা দেখতে না পারে, সেটা পাশাপাশি কোনাকুনি দেখতে না পারে কিংবা অন্য কোনো মাধ্যমে, এবং সিসিটিভি কোথায় আছে, ক্যামেরাগুলো কোথায় আছে সেটা মাথায় রেখে আপনি এই পাসওয়ার্ড ইনপুটের ব্যাপারগুলো করবেন। মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার, যেখানেই করেন না কেন খেয়াল রাখবেন আপনার ওই টাইপ প্যাড কিপ্যাডের দিকে যেন তাদের ওই ক্যামেরাগুলো অ্যাঙ্গেলগুলো না থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো অনেক ওয়েবসাইটে আমরা পাসওয়ার্ড দেই, সেই পাসওয়ার্ডগুলো আমরা কোথায় সেভ রাখবো। নাও অনেকেই এখানে পাসওয়ার্ড সেভ করে কন্ট্যাক্টে, কমন একটা বিষয় যে কন্ট্যাক্টসে অনেক ওয়েবসাইটে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখে। তো এটা হচ্ছে গুগল কন্ট্যাক্টস হতে পারে বা ফোনের কন্ট্যাক্টস হতে পারে। আরেকটা বিষয় হতে পারে তারা হচ্ছে খাতায় কাগজে লিখে রাখে আর তারপর কাগজটা টেবিলের কোনায় রেখে দেয় একদম। কেউ কেউ তো থাকে যে টেবিলের উপরে সাইটে দেয় আমার এইটার কম্পিউটারের পাসওয়ার্ড, এটা লগ ইন পাসওয়ার্ড, কিংবা কেউ হয়তো টেবিলের কোনায় লিখে রাখে, ভুলে যায় তো মানুষ, স্বাভাবিক। তো এই জিনিসটা কিভাবে করবেন, যদি একটা ডায়েরি মেনটেন করতে পারেন সেটা সবচেয়ে ভালো। সেই ডায়েরিতে লিখে রাখলেন এবং ডায়েরিটা ড্রয়ারে তালাবদ্ধভাবে রাখলেন। তো ড্রয়ার ভেঙে যদি কেউ বের করে আপনি জানবেন যে আপনার ড্রয়ার হস্তক্ষেপ হয়েছে, আপনি সবগুলো পাসওয়ার্ড রিসেট করতে পারেন। আর আরেকটা জিনিস করতে পারেন যেটা আমি করতেছি, আমি এটা রেকমেন্ড ফুললি করব না, কারণ ক্লাউডের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্সি আনা যায় না। আমি আমার গুগল শিট যেটা আছে ওখানে লিখে রাখি। নাও এটা যদি করেনও ব্যাকআপ একটা নিয়ে রাখবেন, কারণ গুগল ডাউন হইতেই পারে, হ্যাকিং এর শিকার হলো, মনে করেন গুগল জায়ান্ট হয়েছে তো কি হয়েছে, হ্যাকিং এর শিকার হলো, তো তখন আমাদের সব তথ্যগুলো হারায় যাবে। এর একটা লোকাল ব্যাকআপ রাখা, আবার লোকাল ব্যাকআপ রাখার ক্ষেত্রেও যাতে সবাই অ্যাক্সেস না পায় সেই ব্যাপারটা খেয়াল রাখা। প্লাস অনলাইনে যাই করেন না কেন সেটা একজন হ্যাকার যদি টার্গেট করে আপনাকে, তারা তো আসলে অন্য লেভেলে কাজ করে, তো তারা কিন্তু হ্যাক করে ফেলতে পারে। এই জন্য যারা আবার নিজেরা হ্যাকার তারা কখনোই আবার অনলাইনে তাদের কোনো তথ্য রাখে না, তারা ওই ম্যানুয়াল সিস্টেমে রাখে, কোনো ডায়েরিতে লিখে সেই ডায়েরিটা ড্রয়ারের মধ্যে রাখে। এটা সবচেয়ে সেফ, কারণ যদি কাউকে পাইতে হয় ফিজিক্যালি আপনাকে হ্যাক করতে হবে। তো এই জন্য হ্যাকাররা কিংবা বলতে পারেন যারা এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করে তারা কখনো ওয়াইফাইতে কানেক্ট হয়ে কাজ করতে চায় না, তারা একদম হার্ডওয়্যার লিঙ্কে কাজ করে, কিংবা ব্যাংকিং সিস্টেম কিংবা অন্য যারা সিস্টেম এরা রিমোটলি কোনো কিছু অ্যাক্সেস দিতে চায় না, তারা হার্ডওয়্যার ডিরেক্টলি ল্যান্ড কেবল, যদি উল্টাপাল্টা হয় হার্ডওয়্যার ডিটাচ করে দিবে, মানে পুরো হার্ড লাইনটাই কেটে দিবে। এই বিষয়গুলো আছে, এগুলো এবিট টেকনিক্যাল, আমি সেদিকে যাচ্ছি না। বাট যেখানে পাসওয়ার্ডগুলো লিখে রাখেন না কেন সেটা আপনাকে এনশিওর করতে হবে সেটা যাতে সবার চোখে না পড়ে এবং আপনি আপনার মতো মেনটেন করবেন। এনিওয়ে আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাজে লাগবে যদি আপনারা মেনটেন করতে পারেন। আমরা ধীরে ধীরে এমন একটা ওয়ার্ল্ডে যাচ্ছি, সামনে এআই আসতেছে, কারো পক্ষেই আসলে ইন্টারনেটের জগৎ কিংবা কম্পিউটারের জগৎ থেকে দূরে থাকা অসম্ভব একটা ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম তখন কম্পিউটার সায়েন্স একটা ফোর্থ সাবজেক্ট হিসেবে ছিল, ধীরে ধীরে সেটা এখন প্রত্যেকের হাতে মোবাইল, স্মার্টফোন চলে গেছে, বাধ্য হয়েছে মানুষজন এগুলো শিখতে, বাট নট এনাফ, যথেষ্ট সচেতনতা এখনো গ্রো করে নাই। এই জন্যই আসলে সেই উদ্দেশ্য থেকে আমার এই ভিডিওটা বানানো। আশা করি আপনারা কিছুটা হলেও সতর্ক হবেন এবং এই জিনিসগুলো শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং মাত্রাটা কোন লেভেলের সেটা অনুধাবন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আশা করি আমার ভিডিওটা কাজে লাগছে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই।